আমি ঠিক ক্যামেরাটা একটু চেঞ্জ করতে গিয়ে অর্থাৎ আগে তো ভার্টিক্যালি সেট করতাম, এখন তো একটু হরিজন্টালি সেট করতে গিয়ে বোধহয় জানি না ঠিক আসছে কি না, বোধহয় ঠিকই আসছে। কিন্তু আমি আমার ইয়ের কারণে নেটের খুব স্লো বলে মানে পিসিতে আমার ফেসবুক আমি করতে পারছি না, মানে চালাতেই পারছি না। যে আসলে ফেসবুকের আমি যে দেখে নেব যে ঠিকঠাক মতো ক্যামেরা সেটিংস বা অন্য কিছু আছে, মানে ও সব ঠিক আছে কিনা, যাক সেটা দেখা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিশ্চয়ই ঠিক আছে, কারণ আমি মোবাইলে মোটামুটিভাবে ঠিকঠাকই দেখতে পাচ্ছি। হয়তো নেটওয়ার্ক যদি বেটার অবস্থায় আসে তাহলে হয়তো আচ্ছা, কিন্তু ঠিকঠাক কি শোনা যাচ্ছে বোধহয়? হ্যাঁ, মনে হয় শোনা যাচ্ছে। যাই হোক, আজকে ফেসবুক লাইভ পাশাপাশি আবার আরেকটি শব্দ লিখেছিলাম, সেটা হচ্ছে ভিডিও ডায়েরি 01, মানে প্রথম। তো ভিডিও ডায়েরি আসলে বিষয়টা এরকম যে ডায়েরি লেখার অভ্যেস অনেকেরই আছে, অনেকে খুব ছোটোবেলা থেকেই ডায়েরি লেখেন। যাই হোক, মনিরা আপা লিখেছেন, মনিরা আক্তার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কারণ এই আমি আমার ক্যামেরার পজিশন চেঞ্জ করে, এবং যেহেতু ওয়াইফাই এতই স্লো যে মোবাইলে চলছে কিন্তু ইয়েতে চলছে না আর কি, পিসিতে ফেসবুক চলছে না, মানে এটা এত মানে এটার মতো পাচ্ছে না। যাই হোক, তো যেটা বলছিলাম যে ভিডিও ডায়েরি, মানে অনেকেই তো ডায়েরি লেখেন। আমার যেমন খুব ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলম আপেল, ও এখন আমেরিকা অস্ট্রেলিয়া আছে, অধ্যাপনা করেন। ও আমাদের ক্লাসের প্রথম ছাত্র ছিল, এবং সে যেটা হতো যে খুব ছোটোবেলা থেকে, অর্থাৎ ক্লাস আমার মনে হয় আরও 7-8, বা আমার সাথে ওর সাথে যদিও ক্লাস 9 থেকে পরিচয়, খুব ছোটোবেলা থেকে ও ডায়েরি লিখতো, ওর দৈনন্দিন কাজগুলো লিখে রাখতো। তো এই অভ্যেসটা আমার কখনোই ছিল না। যাই হোক, জাপান থেকে দেখছি হারুন রশিদ, হারুন ভাই নিশ্চয়ই ভালো আছেন। জাপানের অবস্থা কি যদি একটু লিখে জানান তাহলে ভালো হয়। আর দিদারুল ভুইয়া ভাইও দেখছেন, ধন্যবাদ সবাইকে। তো যেটা বলছিলাম যে আমি তো মূলত বিষয় নিয়েই এই ফেসবুক লাইভটা করি। তো হঠাৎ মনে হলো যেটা ডায়েরি ফর্মে, অর্থাৎ একটা মানুষ সারাদিনে যা লিখতে পারতো তার খাতায়, তো সেটা হয়তো ভিডিওতে বলে রাখলো। তো সেটা করলে কীরকম হয়, অর্থাৎ দিনের যে কর্ম, দিনের যে ভাবনা, সেটা নিয়েই একটি ভিডিও লাইভ, আমার ফেসবুক লাইভ, সেটা ভিডিও ডায়েরি বা দিনের যে কর্মকাণ্ড সেটার একটা লিপিবদ্ধ থাকলো আর কি। তো একটা বিষয় দাঁড়াচ্ছে যে আমার ক্ষেত্রে এটা হয়ে গেছে যে মানে একটু ব্রিটিশ সময় বুঝেই চলতে হচ্ছে, অর্থাৎ ঘুমাই যখন, এবং যখন ঘুম থেকে উঠি আমার মনে হয় তখন ব্রিটেনে 7-8টা বাজে। তো ওই রকমই একটা ব্যাপার, আমার মনে হয় অনেকেরই এই ব্যাপারটা হয়ে গেছে যে অনেক রাত পর্যন্ত জাগছেন এবং অনেক দেরিতে ঘুম থেকে উঠছেন। এটা অনেকটাই ইউরোপিয়ান সময়ের সাথে হয়তো মিলে যাচ্ছে। আমাদের যে সকাল সকাল ওঠার কথা, সেটা তো ইউরোপের কোনো দেশের সকালের সাথে মিলে যাচ্ছে। তো তো আবার একটু ফানি একটা ভাবনা ছিল অনেক আগে থেকেই, মানে এমনি এমনি ভাবতাম, এটা খুব সিরিয়াস বিষয় না। তো ওই ঘুম থেকে ওঠার মুহূর্তেই মনে হলো বিষয়টা, এবং পাশাপাশি আবার এও মনে হলো যে ওই যে বললাম একটা ফানি অবজারভেশন ছিল যে ব্রিটিশ আমলে ওই সময়, অর্থাৎ আমরা যদি 47-এর আগ পর্যন্ত ধরি, আমাদের বাঙালির সাহিত্য সংস্কৃতি বলি, বিজ্ঞান বলি, একটা বেশ উৎকর্ষতা আছে। আমরা সেই সময়
মাইকেল মধুসূদন দত্তকে পেয়েছি, আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা জগদীশচন্দ্র বসুকে পেয়েছি, সত্যেন বোসকে পেয়েছি, হ্যাঁ, মেঘনাদ সাহা, অনেক অনেক বিখ্যাত বা পরবর্তী পর্যায়ে বা আমরা বা কাজী নজরুল, জীবনানন্দ দাশ, অনেককেই আমরা পেয়েছি। তো সেই সময়ের যে উৎকর্ষতা ছিল জ্ঞান চর্চার ক্ষেত্রে, তো সেটা কিন্তু পরবর্তীতে আর ওইভাবে দেখা যাচ্ছে না। এটা হতে পারে যে ওই সময় আমরা ব্রিটেনের যে ব্রিটিশ উপনিবেশ থাকার কারণেই, ব্রিটেনের সাথে যোগাযোগের কারণেই হোক, বা আমাদের চিন্তা ভাবনার একটা ব্রিটিশ ব্রিটিশ ভাব ছিল, যার ফলে একটু ওই পর্যায়ে আমরা অ্যাক্ট করতে পেরেছি। কিন্তু পরবর্তীতে পাকিস্তান হয়ে গেল এবং ন্যাচারালি আমাদের ক্ষেত্রটা বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান, এবং স্বাধীনতার পরে গিয়ে আমরা বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এই যে জায়গায় চলে আসলাম, এইটা কিন্তু এখন হচ্ছে একেবারেই আমাদের মতো করে আমাদেরকে প্রকাশ করা। সেক্ষেত্রে আমরা আমাদের অনুসন্ধানও করার চেষ্টা করলাম বা অনেক কিছুই হচ্ছে। তবে উৎকর্ষতার জায়গায় যদি বলি তাহলে কিন্তু আমরা ঠিক জাতি হিসেবে বা দেশের যে উৎকর্ষতার দরকার ছিল সেটা আমরা পারিনি। তো সেটা হতে পারে নতুন একটি দেশ, নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন চেতনা। তো সঙ্গত কারণে হয়তো আরেকটু সময় দিতে হবে। হ্যাঁ, যেমন ব্রিটিশ তো আমাদের এখানে 200 বছর ছিল, ব্রিটিশ আসার পরেই তো আমরা কিছু করতে পারিনি। যদি আমরা পশ্চিমের প্রভাবের আলোকে, সেটা ভালো কি মন্দ সেটা অনেক বিচার বিশ্লেষণ আছে, কিন্তু তার আলোকে যদি মনে করি যে আমাদের এখানে একটা পরিবর্তন ঘটেছে, যে কারণে ওই যে বললাম যে মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু বা অন্যান্য যাদেরকে আমরা পেলাম, সেটা হয়তো অনেক পরে এসে আর কি, অর্থাৎ ব্রিটিশ শাসনে অলরেডি 150 বছর পার হয়ে গেছে বা তারও এই সময়টা, হয়তো বাংলাদেশও একদিন সেই জায়গায় যাবে। তো এটা একটি খুবই সাধারণ একটি ভাবনা, এটা খুব সিরিয়াসলি নেবার কোনো বিষয় নাই। মাঝে মাঝে এরকম মনে হতো সকালে ঘুমের মধ্যেই অনেকটা ঘুম ঘুম চোখেই এরকম একটা ভাবনা। তো এটা একটি বিষয়। আর তখন আরেকটি ভাবনাও আসলো, ওই যে যেহেতু আজকে ওই ভিডিও ডায়েরি মানে দিনের যে বিক্ষিপ্ত ভাবনা, বিক্ষিপ্ত যে ঘটনা, সেটা নিয়েই মূলত এই লাইভে কথা বলা। পরবর্তী আবার ওই সময়ই মনে হলো যে ধর্মের বিষয়টা যেহেতু এখন খুব বেশি আলোচনায় আসছে এবং এটার যে প্রভাব, হ্যাঁ, অনেকেই মনে করেছিল বিজ্ঞানের এই বিকাশের পরে বিশেষ করে পশ্চিমে একটা বিরাট ধরনের বিজ্ঞান মানে এই জ্ঞান চর্চার সাথে ধর্মের যে একটা বিরাট বিরোধ, যে সংগ্রাম, তারপরে আবার বর্তমান সময়ে ধর্মের যে প্রভাবটা বিশেষ করে এটা হয়তো ভাবনার মধ্যে তো কোনো না কোনো তথ্য অনেক সময় কাজ করে। যেমন কি মার্কিন কি পররাষ্ট্রমন্ত্রী, তার একটা কোথায় যেন একটা পুরনো একটা কিছু দেখলাম যে ওই বুশকে নাকি ঈশ্বর পাঠিয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য, এই যে ব্যাপার স্যাপার এরকম। তার আগেও নরেন্দ্র মোদীকে মানে এবং কোন বিশ্ববিদ্যালয়, অন্ধ্রপ্রদেশের 2-4 বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আরও কেউ কেউ তারা বলেছে ঈশ্বর কণার নাম পরিবর্তন করে মোদী কণা রাখা উচিত। তো এই হচ্ছে বিষয়। তখনই মনে হচ্ছিল এই একটু ঘুমের ভাবের মধ্যেই যে এই যে ধর্মের যে ব্যাপক প্রভাবের অনেক কারণ আছে, এটা অনেক বিশ্লেষণযোগ্য। তবে একটা কারণ থাকতেও পারে যে সেটা হচ্ছে বিভিন্ন স্থাপনা নির্মাণ। আমরা দেখি যে প্রত্যেকটা ধর্মই, সেটা খ্রিস্টান ধর্মই হোক, বৌদ্ধ ধর্মই হোক, হিন্দু ধর্মই হোক, আমরা প্রচুর মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি আমরা দেখে থাকি। তো সেটাও হয়তো ধর্মচর্চার ক্ষেত্রে বা ধর্মকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। আবার তখন মনে হলো যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের একটি প্রতিষ্ঠান, রবীন্দ্র চর্চার একটা খুবই উপযুক্ত একটা জায়গা। তো এটা থাকার কারণেও রবীন্দ্রনাথের যে চর্চাটা হচ্ছে সেটা হয়তো আরও সুসংগঠিতভাবে হচ্ছে। অন্য পক্ষে যদি আমরা দেখি যে হ্যাঁ, এখানে ঠিকই বলেছেন, ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল খ্রিস্টান মৌলবাদিতার জন্য, এটা রাওশান জাহিদ সাহেব লিখেছেন।
আসলে ঠিক। এবং শুধু ব্রুনো না, গ্যালিলিও বা কপারনিকাস তো তার ছদ্মনামে লিখেছে। অনেক অনেক বিষয় আছে এই মৌলবাদিতার এবং বিজ্ঞানের সাথে মৌলবাদিতার যে সংগ্রাম, সেটা একটা দীর্ঘ ইতিহাস। তো যাই হোক, যেটা বলছিলাম যে রবীন্দ্র চর্চার ক্ষেত্রে যেমন শান্তিনিকেতন, সেই দিক থেকে চিন্তা করলে বিজ্ঞান দর্শন তো এইরকম কোনো গড়ে ওঠে নাই। যে হ্যাঁ, কিছু মান মন্দির আছে জ্যোতিষ চর্চার ক্ষেত্রে, তো হয়তো কিছু বিজ্ঞানের প্রতিষ্ঠান আছে সরকারিভাবে, কিন্তু একটা মুভমেন্ট আকারে যদি বিবেচনা করি, সেটা দর্শনের জায়গায়, বিজ্ঞানের জায়গায় বা লিটারেচারের জায়গায় বা অন্য কোনো জায়গায়, যে ওইরকম কোনো কাঠামোগত কোনো অর্থাৎ স্থাপনা ভিত্তিগত ভিত্তিতেই যে একটি দাঁড়িয়ে যাওয়া, সেটা হয়নি। যেমন আমাদের এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র যেহেতু একটা স্থাপনা ব্যাপারটা আছে, সুতরাং এটারও একটা সুদীর্ঘ চর্চা থাকবে, এটা বোঝা যায়। এইরকমই মনে হচ্ছিল যে যে থাকে না সকালবেলা বা বিভিন্ন সময় মানুষ বিক্ষিপ্ত, মানুষের মাথার তো আর কোনো ঠিক নাই, এই সব সময় এটা ওটা ভাবে, তো সেই ভাবনা, তো এই দুটো ভাবনাই সকালবেলার ভাবনা। হ্যাঁ, সক্রেটিস ঠিক আছে, সক্রেটিসকেও, তবে সেখানে অবশ্য হ্যাঁ ধর্মীয় রাজনীতি অনেক আছে। তো এটা ছিল প্রথমের ভাবনা। তারপরে অনেকগুলো বিষয় এসেছিল, যেমন কালকে ভাবছিলাম, কালকে বিশেষ করে আমি যদি রাত থেকে চিন্তা করি, টেলিভিশনে তো রাতের বেলা কিছু কিছু সময় একটু টেলিভিশনে চোখ বোলাতেই হয়। তো সেখানে বিভিন্ন টেলিভিশনেই কিছু আলোচনা হয়, তো সেখানে গার্মেন্টসের বিষয়টা আসে। টেলিভিশন চ্যানেল একটু নিয়ে হয়তো অনেকের একটু আছে যে তারা যথাযথ ভূমিকাটা পালন করতে পারছে কিনা। তারপরও যে আলোচনাগুলো আসে তাতে এক ধরনের অনেক সিদ্ধান্ত, অনেক বিষয়ের সমালোচনা করা হয় টেলিভিশনে, এবং সেটা না করে যাবার কোনো পথে একজন হিউম্যান বিং হিসেবেই যখন একজন অ্যাঙ্করের দায়িত্বে থাকবেন বা একজন আলোচনায় থাকবেন, যত যাই হোক না কেন, তাকে তো তার জায়গা থেকে একটা অবস্থান নিতেই হয়, যতই মানে ইচ্ছা অনিচ্ছা যাই থাকুক না কেন। আবার কালকেও বোধহয় একটু স্ট্যাটাসে দেখছিলাম, দুইজন পোস্টে বলছিলেন যে এই যে গার্মেন্টস খোলার কী ব্যাপার, এটা কীভাবে, এটা ঠিক বুঝে উঠতে পারছেন, এটা কি আদৌ মানে এর রহস্যটা কি, কেন এই গার্মেন্টসটা খুলছে। সেটা অবশ্যই একটু রহস্যই বটে। এটা কুল কিনারা পাওয়া একটু জরুরি, মানে একটু জটিল। যেমন ধরেন যে এই করোনা আসার আগে গার্মেন্ট যে বিজিএমইর সভাপতি, উনি তো অনেক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন যে 5 টাকায় একটা প্রণোদনার ব্যাপার, তার খুবই গার্মেন্টসের অবস্থা খারাপ, এই সেক্টর হয়ে যাচ্ছে, সেখানে বলছেন ভিয়েতনামের সাথে আমরা পাচ্ছি না ইত্যাদি ব্যাপার। তারপরে আসলে যখন করোনা ভাইরাস যেখানে বন্ধ হবে, তখনও দেখা গেল যে তারা বন্ধ করছে না, মালিককে তারা বলতে পারে না, বিজিএমইর সেই রাইটস নাই, তারপর মানে সরকার করুক বা এই যে ব্যাপার। তো যার ফলে প্রধানমন্ত্রীকে প্রথম বক্তৃতায় জাতির উদ্দেশ্যে 30 কত হাজার টাকা একটা প্রণোদনা তাদেরকে দিতে হলো। এই সব আবার এখন খুলছে, কেউ কেউ মনে করছে এটা কি আসলেই ইয়ের বিষয়, যে মানে তাদের কি চাহিদা আছে, কারণ তারা তো বলছিল যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কাছে এরকম মনে হলো যে চাহিদা হয়তো আবার কিছু থাকলেও থাকতে পারে বাস্তবতার কারণেই। আমরা যদি দেখি যে এটা একটা ওয়েবসাইটের আমি জানি না কতটুকু সত্য, নিশ্চয়ই সত্যিই হবে, কারণ ওয়েবসাইটের ডিজাইন দেখে তো ভালোই মনে হচ্ছে। তাতে 10টা কান্ট্রিকে বলছে যারা হচ্ছে এই পোশাক খাতে খুব ভালো অবস্থায় আছে। 10 নম্বরে স্পেন, 9 নম্বরে হংকং চায়না, 8 নম্বরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 7 নম্বরে টার্কি, 6 ইটালি, 5 ইন্ডিয়া, 4 ভিয়েতনাম, 3 বাংলাদেশ, 2 জার্মান, 1 চায়না। এখন এমনও তো হতে পারে যে এই যে দেশগুলো, সেটা স্পেন হতে পারে, ইউনাইটেড স্টেট হতে পারে, টার্কি হতে পারে, ইটালি হতে পারে, ইন্ডিয়া হতে পারে। আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, ভিয়েতনাম তো খুবই নিয়ন্ত্রণের ক্ষেত্রে, করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে, এখনও সেখানে কেউ মারা যাননি, এবং তারা এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারছে যেটা একটা একেবারে অভূতপূর্ণ বিষয়। হয়তো তাদের ওখানে গার্মেন্টস হয়তো খোলার পরিবেশ তৈরি হয়েছে। তবে সেক্ষেত্রে আবার কোনো কোথাও এরকমই পেলাম না যে সরকারি পদক্ষেপগুলো যে দেখে যে ঠিক আছে যে ভিয়েতনামে খুলছে, কম্বোডিয়া বা আরও যারা যারা দেশ টেশ আছে,
তো আবার জার্মান, এরা চায়না। তো যদি এই 10টা দেশ বা আরও 10টা দেশ যোগ করি, 20টা দেশ, বা আরও যদি 10টা দেশ যোগ করি, 30টা দেশের মধ্যে যদি 10টা 15টা বা 20টা দেশে যদি খোলার মতো অবস্থা না থাকে, বা তারা সেটা ভাবছে না, তারা শ্রমিকদের কথা ভাবছে, তারা স্বাস্থ্যের কথা ভাবছে, তারা হয়তো এখনও হয়তো ব্যবসার কথা বা অর্থনৈতিক বিষয়টা এখনও হয়তো ভাবছে না, তারা চিন্তিত কিন্তু এখনও সেই ঝুঁকিটা নিতে চাচ্ছে না, তাহলে তো হতেই পারে যে বাংলাদেশে একটু বাড়তি অর্ডার আসতেই পারে। যে যে কারণ হচ্ছে যে তাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট তো আছেই সামনের যে ব্যাপারগুলো তারা হিসেব করে দেখছে। স্পেন এতদিন পরে খুলতে পারবে, ইউনাইটেড স্টেট এতদিন পরে খুলতে পারবে, টার্কি এতদিন পরে খুলতে পারবে। হ্যাঁ, তা কারণ ওখানে তো আর চাইলেই যে এই যে বাংলাদেশের মতো এরকম না যে একটা টাস্ক ফোর্স গঠন করছে, কে গঠন করছে, কি হলো খুব ক্লিয়ার না। এটা কি প্রথমে সরকার খুলে দিল না বিজেপি খুললো? কারণ কি মেয়র বললেন গাজীপুরের যে যদি খুলে দিতে পারে, বিজিএমই যদি গার্মেন্টস খুলে দিতে পারে, তাহলে আমি এখানে মসজিদ খুলে দিলাম, এরকম ব্যাপার স্যাপার। সুতরাং এটা বিজিএমই করলো, সরকার আবার স্বরাষ্ট্র মন্ত্রী বলছে যে না, বাইরের শ্রমিক আসবে না, প্রথম সিদ্ধান্তও তাই হলো। আবার এবার মিটিংয়ের আগে, যেদিন থেকে খুললো তার আগে মিটিংয়ে দেখা গেল যে ব্যবসায়ীদের সাংবাদিকদের সাথে খুবই মানে এডিটর এবং খুব ক্ষমতাবান যে সাংবাদিক যারা আছেন মিডিয়াতে, তাদের সাথে একটা মিটিং করলেন। কারণ এর আগে যেটা হলো, গার্মেন্টস খোলার পরে প্রচুর সমালোচনা হয়, সেই সমালোচনার কারণে আসলে আবার শ্রমিক বন্ধ করে দিতে হয়। সব কিছু মিলেই কোত্থেকে কি হচ্ছে বলা মুশকিল। তবে এক্ষেত্রে আমি মনে করি যে এটা আসলে মানে চাহিদার কারণে হচ্ছে, বা সেটা কি অন্য দেশ খুলছে না বলেই চাহিদা, নাকি বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, নাকি অন্য কোনো কেউ আমি গার্মেন্টসের কিছু কিছু কর্মরত যারা আছেন, মালিক পক্ষ তো এরকম তেমন একটা পরিচিত নাই, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, সবাই একটু বুঝতে পারছে না যে কেন খুললো, মানে কেন খুলছে, এটা কারণটা কি, এত কাজ আছে কি না, বা খুললে খুব চুপে চাপে না কেন, যে এই কয়টা গার্মেন্টসের কাজ আছে, এই কয়টা গার্মেন্টস খুলবে বা এটা এই খুলবে। কিন্তু এই যে ব্যাপারগুলো সব কিছু মিলেই মনে হচ্ছে যে এক ধরনের রহস্য আছে। তো সেক্ষেত্রেও আমাদের সংবাদ মাধ্যমের যারা আছেন তারাই আসলে এটা উদ্ঘাটন করতে পারতেন, সে কোনো দৈনিক পত্রিকাই হোক, টেলিভিশনেই হোক, আসলে বিষয়টা কি, যে এটার কারণটা কি, যে যেটাই যে আমি যেটা একটু বললাম, যেটা মানে কোনো নির্দিষ্ট কথা না, যে অনেক দেশ খুলছে না, এখন কিছু কাপড় দরকার, অথবা বাংলাদেশকে দেওয়াতে আমাদের তো এরকম ব্যাপার থাকি, আমাদের দেশের চরিত্র ঠিক আছে, একটু সুযোগ পেলাম, কিছু একটা করে ফেললাম, সেটা খেয়াঘাটেই হোক, বা হঠাৎ করে একটা কিছু চাহিদা বেড়ে গেল, সুতরাং কি হলো না হলো দামটা একটু বাড়িয়ে দিলাম। সেটা যে কোনো শ্রেণী, এমনকি একটা রিক্সাওয়ালাদেরও দেখা যায় সুযোগ পেলেই একটু সুযোগের সদ্ব্যবহার করা। তো সেই রকম একটা সুযোগ পেয়েছি, কিছু মানুষ আক্রান্ত হলো, মারা গেল, যাক তার সাথে আমরা কিছু অর্ডার তো পেলাম, এই অর্ডারটা হয়তো সামনে, এই টাকাটা হয়তো সামনে কাজে লাগবে। এটা বিভিন্ন রকম হতে পারে। আবার হতে পারে যে না, সত্যি সত্যি তাদের জেনুইন কিছু অর্ডার আছে, আবার অন্য রহস্যও থাকতে পারে, প্রণোদনা পাওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এটা আসলে সেই সমস্ত প্রতিষ্ঠানই পারতো যাদের সাথে ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক আছে, কারণ কোথাও কীভাবে হচ্ছে অন্য দেশে সেটা সাংবাদিকদের পক্ষে সম্ভব, এখানে মানবাধিকার কিছু প্রতিষ্ঠান আছে তাদের পক্ষে সম্ভব, তারা জানতে পারবে যে ভিয়েতনামে আসলে গার্মেন্টস খুলছে কিনা, খুললে কতদিন আগে খুলছে, বা কত % খুলছে, বা তারা কি করছে, স্পেনের কি অবস্থা, টার্কির কি অবস্থা, হ্যাঁ, যে দেশগুলো খুবই বড়, বা চায়নার কি অবস্থা, চায়নার অবস্থা ভালো হয়তো, বা জার্মানির কি অবস্থা। হ্যাঁ, তো সেটা বুঝে একটা রিপোর্ট বা একটা প্রকাশ করতে পারতো। তো দুর্ভাগ্য যে সেরকম কোনো বিষয় আমরা দেখিনি, অনেকেই লিখে যাচ্ছেন, অনেকেই সংশয়ে আছেন। তো গার্মেন্টস খুলবে, গার্মেন্টস অনেক ব্যবসা করবে, অনেক টাকা আসবে, সেটা নিয়ে তো আমাদের কারোরই আপত্তি থাকার কথা না, খুবই ভালো কথা। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে যে আমরা এমন সময় এই সিদ্ধান্ত নিচ্ছি যখন আমরা পিক টাইমে আছি। আমাদের কোনো এক মন্ত্রী বললেন যে নিউজিল্যান্ড খুলে করছে, অমুক দেশ অমুক করছে, তবে নিউজিল্যান্ড খুলে দিচ্ছে কিছু কিছু, তো সেটা কিন্তু যেটা তারা চতুর্থ ধাপ থেকে তৃতীয় ধাপে এসছে তারা বলছে, এবং আরও একটু নিচের দিকে নামছে। ভিয়েতনাম খুলতেই পারে, কারণ তারা এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আবার যে ব্যাক করেনি এমন তো কোনো কথা না, সিঙ্গাপুরে প্রথমে যেভাবে নিয়ন্ত্রণ করলো, এখন তো আবার সিঙ্গাপুর ব্যাক করছে। যাই হোক, আমাদের দেশের অবস্থা হচ্ছে সেই সময়, যে সময় হচ্ছে আমরা আপে আসছি, বিশেষ করে যে কটা দেশ এখন আপে যাচ্ছে তার মধ্যে ভারত এবং বাংলাদেশ, এবং তার সাথে আরও কিছু দেশ। তো
তো এই সময় গার্মেন্টসগুলো আবার গণপরিবহন এবং দু একটা বিজ্ঞাপনও দেখলাম টেলিভিশনে, এরকম আগে তো ছিল গণপরিবহন পরিহার করুন, এখন আবার বলছেন একটু সাবধানতা অবলম্বন করুন, তার মানে গণপরিবহনও খুলবে বা এটা হবে সেটা হবে। কিন্তু এর সাথে যেহেতু একটা মানুষের জীবন এবং অনেক কিছুই জড়িত, সেটা একটু খুবই ভাববার বিষয়। ধরুন একটি গার্মেন্টসে হঠাৎ করেই 2-4 জন আক্রান্ত হয়ে গেল, তো ওটা তো আবার পুরো গার্মেন্টসে লকডাউন হবে, হয়তো যেটা কাপড় ছিল সেটা কাটা অবস্থায় আছে, কিছু সেলাই অবস্থায় আছে, একটা পর্যায়ে যাবে, বা সেই রিস্কটা সেই প্রেশারটা তো পড়বেই, তাই না? সেই মালিকের উপরই হোক, বন্ধ কারোর উপরই হোক, তো প্রেশার অবশ্যই তাদের উপরই পড়বে। আমরা যারা কথা বলে যাচ্ছি তাদের উপর সেই অর্থের প্রেশার নাই। তিনি ফেসবুকে লিখুন বা অন্য কোথাও লিখুন বা বন্ধু বান্ধবের মধ্যে আলোচনাই করুন, সেখানে আসলেও প্রেশার নেই, প্রেশার আসলে তাদেরই উপরে পড়বে। নিশ্চয়ই তারা সেটা জেনেই করছেন, সব কিছু বিষয় ভেবেই করছেন। তবে আমার একটু খুবই বিস্ময় যে বাংলাদেশের অর্থনীতি এতটাই কি এরকম হলো যে একটা মাসের বা 1.5 মাস একটু মানুষজনকে খেয়ে পড়ে বাঁচানো গেল না। বা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী যদি আমি বিবেচনায় আনি, যে এই যে সারা পৃথিবীতে কত কি হচ্ছে না, এত চমৎকার চমৎকার অট্টালিকা, কী কী সব মানে ভাবাই যায় না, না কত বিলাসিতা, কত কি, হ্যাঁ কত রকম, এটা তো মানে লিস্ট করে সারা যাবে না, প্রত্যেকটা বিষয়ের আইটেমের যদি ধরা হয় আর কি। সুগন্ধি কত রকম, হ্যাঁ কত প্রকার ফ্যাশন, কত প্রকারই, এত কিছু করার পরেও শুধুমাত্র যদি সারা পৃথিবীর মানুষ যদি যে কোনো কারণে হোক 6টা মাস মানে কোনো কাজ করতে পারবে না, কিন্তু সঞ্চয় দিয়েই, সেই সঞ্চয়টা যেখানেই থাকুক না কেন, সেই সঞ্চয় দিয়ে সারা পৃথিবীর মানুষকে খেয়ে পড়ে বাঁচিয়ে রাখা যাবে, সেই অবস্থা এখানে মানে পৃথিবীতে হলো না। কিন্তু অনেক কিছু মানে গাড়ি তৈরি করা, চমৎকার চমৎকার রেল তৈরি করা, কত গতিতে ট্রেন চলছে, তারপর হাইপার লুপ, পৃথিবী বিভিন্ন দেশে গ্রহে রকেট পাঠানো, এই পাঠানো সেই পাঠানো, কিন্তু মানুষের জন্য যে একটু ঠিক আছে 6টা মাসের নিশ্চয়তা, স্বাস্থ্য না হয় বাদই দিলাম, যেটা তো হঠাৎ করে এত প্রেশার, তো ভেন্টিলেটর অনেক লাগবে বলেই তো অনেক ভেন্টিলেটর বানিয়ে রাখা সম্ভব না, বা এই হতে পারে এই হতে পারে, সেটা হয়তো ঠিক আছে। কিন্তু খাদ্যটার বা তো আর যেমন গার্মেন্টসগুলো তো আর খাদ্য না, এটা অর্থনীতি। বা অমুক জায়গায় একটা পরিবহন খুলে দেওয়া বা এই খুলে দেওয়া, এটা তো অর্থনীতির সাথে ব্যাপার, টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সার অর্থকে বাড়ানো, তো সেটা একটু অবাক লাগে। আর আরেকটি বিষয় আমি আবারও বলি যে আমি একটু মানে এর আগেও বলছি যে আমাদের স্পেশালাইজডদের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকে, তারা তার বিষয়টা নিয়ে খুব বেশি ভাবেন। যেমন অর্থনীতিবিদদের অবাক হয়ে যাচ্ছে, তারা অর্থনীতির হিসেবটা করা শুরু করে দিয়েছে, কিন্তু এর সাথে আর কিছু ভাবছে না, যে যে অর্থনীতিটা, যে অর্থনৈতিক ব্যবস্থাটা, যে বাণিজ্যিক ব্যবস্থাটা এই বিপর্যয় ডেকে আনলো, যে জলবায়ুর পরিবর্তন ছাড়াই, সুতরাং তারা যে এই বিষয়টাও ভাববেন যে আমরা পরবর্তীতে মানে আমরা যখন আবার এই যে শিল্প যেটাই শুরু করি না কেন, এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, আমরা পরিবেশটাকে কীভাবে বান্ধব করে রাখবো, সেই সুযোগগুলি তার ইনভেস্টমেন্ট, তার প্রফিট, তার ব্যাংক লোন, তার ব্যাংক রিকভারি, তারপরে তারল্য, এইটা সেটার মধ্যেই থাকে, তাহলে এটা খুবই একটা জটিল কথা। তো সেক্ষেত্রে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে অবশ্য আরেকটু বিস্তারিত কথা বলার ইচ্ছা ছিল আরও অন্য একদিন, যে আসলে যেটা মানে করোনার রাজনৈতিক নাকি এটা প্রাকৃতিক, বা এটা গবেষণাগারে তৈরি, এই যে অনেকগুলো ব্যাপার। তবে প্রাকৃতিক একটা ব্যাপার থাকার ব্যাপারে আমি বরাবরই ছিলাম এবং এখনও এটাকে আমি মনে করি। কারণটা হচ্ছে যে এটা মানে সরাসরি না মানে সরাসরি মানে এইরকম সহজ সরল হিসাব তো না, যখন আপনি প্রকৃতি, তারপরে একটা ভাইরাসের গতি প্রকৃতি, এইটা যদি আমি বিশ্লেষণ করি, তখন এটা খুব সরলভাবে বলার কোনো সুযোগ নেই, এটা একটা সায়েন্স, এটা অন্যভাবে বলতে হবে। কিন্তু ধরুন আর্ট ফর্মে যদি একটু বলি, যেমন আর্টের কতগুলো ব্যাপার থাকে, যেমন আমরা অনেক সময় রূপক, প্রতীক, অমক তমক ব্যবহার করে, হ্যাঁ, যে
একটা শর্টের সাথে আরেকটা শর্ট জুড়িয়ে দিয়ে বা একটা বাক্যের পর একটা বাক্য গঠন করে অনেক কিছু বলার চেষ্টা করি। তো সেরকম যদি হয় যে মানুষের জন্য তো আসলে তিনটা জিনিসই খুব জরুরি। একটি হচ্ছে মানে পদার্থের যে তিনটা অবস্থা, অর্থাৎ বায়বীয় অবস্থা, তরল অবস্থা এবং কঠিন অবস্থা, তো তিনটেই মানুষের জন্য খুব প্রয়োজন। তো তিনটার মধ্যে কঠিন ইয়ের তো খুবই প্রয়োজন, কারণ আমরা ভাত টাত যা যা খাই সবই হচ্ছে একটা কঠিন পদার্থ। তরল পদার্থ প্রধানত পানি, এবং জুস টুস করলেও পানি মিশ্রিত হয়ে সেটা করা হয়। আর এছাড়া তো প্রত্যেকটা ইয়ের মধ্যেই পানি রয়েই গেছে, আমাদের শরীরের মধ্যে যেরকম সেরকম ফল খাই আর যা খাই সেখানে তো পানি রয়ে গেছে, শুধু তরলের একটা প্রয়োজনটা খুবই জরুরি। আর অক্সিজেন, বাতাস থেকে বোধহয় আমরা শুধু কি অক্সিজেনই নেই তো, আর বায়বীয় কিছু কি নেই? আমার তো মনে অক্সিজেন ছাড়া কিছু না। তো এই যে অক্সিজেন, এই যে বায়ু, এই যে বাতাস, এটা কিন্তু আসলে এর বিশুদ্ধতা থাকা বা এটা শুদ্ধ থাকা, এটা কিন্তু আসলে নির্ভর করে হচ্ছে প্রকৃতির জলবায়ু পরিবর্তন, পরিবেশটা কীভাবে রক্ষা করলাম তার উপরে। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে আমাদের এই করোনা ভাইরাস, ইনি গিয়ে ফুসফুসেই আক্রমণ করছে, অর্থাৎ কি বলি যে আমাদের যে ফুসফুসের কাজই তো বাতাস গ্রহণ করা, আর বাতাসটা দূষিত করে কে? এই যে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতি, তেল ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে যদি আমরা একটু মিলিয়ে নেই যে এর সাথে এই, এর সাথে এই, ওর সাথে ওই, তাহলে কিন্তু একটা ঠিক আছে, এটা হয়তো সায়েন্টিফিকভাবে বলাটা মানে আরও ব্যাখ্যা করা, আরও বিশদভাবে হয়তো বলার ব্যাপার আছে। কিন্তু আমরা মানে একটু যদি হাইপোথেটিক্যালি এটাকে ভাবি যে এরকম ঠিক আছে, ওই জীবনে একটু আর্টিস্টিকভাবে সেটা তো হতেই পারে। সুতরাং এটা অর্থনীতিবিদই হোক, রাষ্ট্রবিজ্ঞানী হোক, আর যাই হোক না কেন, তাকে একটু ভাবতে হবে যে আমরা পরিবেশটাকে কিভাবে রক্ষা করে তারপরে আমরা আমাদের অর্থনীতি ঠিক রাখব, আমাদের রাজনীতি ঠিক রাখব, আমাদের সমাজ ব্যবস্থা ঠিক রাখব, সেটা বোধহয় ভাবা উচিত। কিন্তু এই বিশেষজ্ঞবৃন্দ মানে আর কিছুই ভাবেন না, ওনারা বলে দেন যে এই হওয়া উচিত, এইরকম প্রণোদনার এই হওয়া উচিত, এটার এই হওয়া উচিত, অর্থের বাইরে আর কিছু ভাবতে পারেন না। যেমন ধরেন যে বলে দিলেন যে একজন অর্থনীতিবিদই বললেন কোনো একটা ইয়েতে যে যেহেতু স্বাস্থ্য খাতে আমাদের এবার বাজেটের ব্যয় বাড়াতে হবে, এর আগে 1%-এর কম বোধহয় ছিল, এখন 5-6% করা উচিত। হ্যাঁ ঠিক আছে, এটা বাড়ানো উচিত, কিন্তু উনি যেহেতু অর্থ বিশেষজ্ঞ, সুতরাং উনি অর্থ বরাদ্দের কথাই ভাবলেন, কিন্তু পাশাপাশি ব্যবস্থাপনার কথাটা ভাবলেন না। যে আমাদের এই যে টাকা, আজ এই জায়গায় এক ভদ্রলোক বিশেষজ্ঞকে দেখছি, তার নামটা একটু পরে বলি, যে এই যে আমার যেটা বলার যে কি বলি যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যে টাকা আগে ব্যয় করছি সেই টাকাটা কি ঠিকঠাক মতো ব্যবহার হয়েছে কিনা। আমরা পর্দায় কেলেঙ্কারি দেখছি, আমরা কতকে কেনা দেখলাম, এটা দেখলাম, আবার শুনি কোন মন্ত্রীর ছেলে আমেরিকা কত কোটি টাকার কি সব করেছে, বা এগুলোর কি কোনো তদন্ত হলো কি? আগের যে মন্ত্রী ছিলেন, যার সময় এই ঘটনাগুলো ঘটছেন, বা আগের যারা ছিলেন বিভিন্ন কর্মকর্তারা, কি হলো, তাই না? তো যদি ওই ম্যানেজমেন্ট আপনি ঠিকঠাক করতে না পারেন, তাহলে আপনি টাকা মানে যতই বরাদ্দ করেন না কেন ব্যাপারটা একই থাকবে। বা এই যে আমাদের প্রাইভেট যে প্র্যাকটিসগুলো হচ্ছে, তাদের যে অমানবিক জায়গা, এই যে এখনও তারা কিন্তু হিসেব করছে, ভর্তি হলে নাকি করোনা টেস্ট করবে আর কি, তার মানে। এবং আমি একটা ভিডিও দেখাতে বলে খুবই হতো, কয়েকদিন আগে একটা টক শোতে এসেছিলেন এক ভদ্রলোক, একটা ইয়ের মালিক, হাসপাতালের মালিক, তার বলার, আপনি ভিডিওটা দেখলেই দেখবেন সে যেভাবে দুলছে এবং খুব ক্ষুব্ধ, মনে হচ্ছে তার রাগটা এরকম যে পৃথিবীতে এমন একটা অসুখ আসলে তো ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালের ব্যবসা হওয়ার কথা, সেটা তো হলোই না, বরং আমরা ব্যবসা লস করছি। তিনি হয়তো এটা প্রকাশ করেননি, কিন্তু তার মনের মধ্যে এই ক্ষোভ, যে যেটা হচ্ছে আমাদের সেক্টর, যে সারা পৃথিবীতে একটা ভাইরাস এসেছে, মানুষ অসুস্থ হচ্ছে, এখানে আমাদের অনেক লাভ হওয়ার কথা, আমরা অনেক টেস্ট করব, আমরা অনেক ট্রিটমেন্ট দেবো, আমাদের প্র্যাকটিস বন্ধ, আমাদের হাসপাতাল বন্ধ, এরকম একটা ভাব আর কি। তো এই ব্যাপারগুলো ঠিকঠাক করে শুধু বরাদ্দের দিকে যায়, যদি অর্থমন্ত্রী, অর্থ বিষয়ক লোকেরা যদি সেটা এটাই ভাবেন, তাহলে ওই 5%-এরই করেন না 10%-ই করেন, বিষয়টা কিন্তু একই থাকবে। তো এই যে সার্বিকভাবে একটু চিন্তা করার জন্যই আসলে আমি এই কথাটা
বলার চেষ্টা করি যে আমি এখনো বিশ্বাস করি একজন মানুষকে আসলে অনেক বিষয় নিয়ে কাজ করবেন, একটা বিষয় হয়তো বা দুটো বিষয়ে কাজ করতে পারেন, কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা হতে হবে ব্যাপক, মানে এবং এটা সম্ভব, এটা একটা মানুষের জন্য খুবই, আর এগুলো তো খুবই সাধারণ বিষয়। মানে এটা আমি ভাববো নাকি নাকি আর আর একটা কথা আমি মাঝে মাঝে বলি যে কেউ কেউ আসলে সোল্ড, মানে 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 এটা কিন্তু আমি সোল্ড টাকার বিনিময়ে হতে পারে, অর্থের বা কোনো চিন্তার ইয়ের মধ্যে হতে পারেন, তাদের ওই ঠিক আছে ক্যাপিটালকে ঠিকঠাক রাখতে হবে, পুঁজিকে গঠন করতে হবে, যে কোনোভাবেই হোক, গার্মেন্টস শ্রমিকদের তা মরুক 2-4-10 জন মরল, টাকা তো আসলো, এই যে ব্যাপারগুলো ভাবনার মধ্যে থেকে তাদের যে প্রক্রিয়ায় তাদের কিছু ছক বাঁধা কিছু বিষয় আছে, সেটা নিয়েই তারা থাকেন বা থাকতে চান। তো সেটাই হচ্ছে আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে কিন্তু আসলে খুব নির্দিষ্ট না, বিভিন্ন রকম মানে দৈনন্দিন দিনে আমি যা যা ভাবলাম, দিনে আমি যা যা করলাম, তো কাজের তো আর কোনো বিষয় নাই। কাজ আর কি, দেরি থেকে ঘুম থেকে ওঠা, একটু এই করা একটু এই করা বা একটু বই পড়া, একই একই রকম কাজ। তো ভাবনার তো আবার কোনো আগামাথা নেই। মানুষের মস্তিষ্কের অদ্ভুত একটা ব্যাপার, সে ঘুমের মধ্যেও ভাবে, জেগে থেকেও ভাবে, আবার মানে নিয়ন্ত্রিতভাবে ভাবে, আবার অনিয়ন্ত্রিতভাবেই ভাবে। তিনটা প্রক্রিয়া মানুষের সবসময় চলতেই থাকে, কোনোটা প্রকাশ পায় কোনোটা প্রকাশ পায় না, একটা হয়তো আরেকটাকে ডমিনেট করে, সেটা আবার আরেকটা ভিন্ন এক প্রসঙ্গ, সেটা আবার বিজ্ঞান এবং ভাবনার প্রক্রিয়া না, অন্য একটা বিষয়। তো সেটা নিয়ে আমার একটা ছবি করার খুব ইচ্ছা ছিল, ছবি আমার স্ক্রিপ্টে অনেকটা লেখাও আছে, যে মানুষের ভাবনা 3 স্তরে যে কীভাবে কাজ করে, সেটার ইচ্ছা আছে, সামনে হয়তো এই কাজটা করব। তো তার জন্য আমার একটু ব্রেন বিষয়ে একটু পড়াশোনা করাতে হবে, সেটা কিছুটা করা হচ্ছে। যাই হোক, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আরেকটা খবর দেখলাম যে কিট, গণস্বাস্থ্যের কিট গ্রহণ, পরীক্ষার জন্য গ্রহণ করা হয়েছে। তো এই বিষয়ে আমি বলি যে এই গণস্বাস্থ্যের কিট নিয়ে আমি এর আগে একটা লাইভ করেছিলাম। তো আমি কিন্তু ওই লাইভে গণস্বাস্থ্যের কিট কি ভালো কি মন্দ, কি এটা চলবে বা এই বাস্তবতা এখন আছে কিনা, অর্থাৎ আমরা অ্যান্টিবডি টেস্ট বা র্যান্ডম টেস্টে যাবে নাকি পিসিআর যে টেস্ট সিস্টেম আছে সেটাই থাকবে, সেই বিষয়টা ছিল না। আমার কাছে খটকা লাগলো কোথায়, যে শনিবারে যখন এই যে একটা সংবাদ সম্মেলন করলেন, একটু আমি বলি, বিজনবাবু এটার উদ্ভাবক, তো ডক্টর বিজন কুমার, ওনাকে এর আগে যখন আমি মানে লাইভে এসেছিলাম, ওনার নামটা নেওয়া হয়নি, কারণ সেদিন আসলে খুব আলোচনাটা হচ্ছিল একটু, যেহেতু জাফরুল্লাহ চৌধুরী অমক তমক ইত্যাদি ইত্যাদি নিয়ে, সুতরাং জাফরুল্লাহ চৌধুরী বা গণস্বাস্থ্যের কথাই বেশি বলা হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের ঠিক ওইভাবে জানি না। তো অবশ্যই তার প্রতি খুবই শ্রদ্ধা, যে বাংলাদেশের মধ্যে একটা জায়গায় তিনি কাজ করছেন নীরবে নিভৃতে, এবং কোনো প্রকার প্রচার নিজেকে সামনে না এনে, এটা খুবই বিরল ঘটনা। উনি অবশ্যই আমাদের জন্য অনেক কিছু করবেন, সেটা প্রত্যাশায়। এইটার পরিণতি যাই হোক, এই কিটের পরিণতি যাই হোক না কেন, আশা করি যে উনি দেশের জন্য অনেক কিছু করবেন, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। তো যাই, যে প্রসঙ্গটা আমি বলছিলাম, যে আমি আসলে দেখার চেষ্টা করি, যখন 25 তারিখে এই ঘটনাটা ঘটলো, সংবাদ সম্মেলনে কেউ গেলেন না, তারপরে যেটা দাঁড়ালো, এক মানে এই পত্রিকা একটা লেখা বেরোলো, এই পত্রিকা একটু হয়তো লেখার আছে, বা এখানে স্ট্যাটাসে এটা আসছে, এবং কতগুলো স্ট্যাটাসের একটা মিল আছে এই গণস্বাস্থ্যের এই কিটের একটা বাইরে অবস্থান নিয়ে। তখন আমার কাছে মনে এটা এটা একটা এর মধ্যে একটা ঝামেলা আছে। হ্যাঁ, আমার বিবেচনার জায়গাটা ছিল এইটা, যে একজন কিট উদ্ভাবন করেছেন, বা যেহেতু এইরকম কিট সারা পৃথিবীতেই আছে, ওই অর্থে হয়তো মৌলিক উদ্ভাবন না, একটু ভিন্নতা আছে, বা একটা কিছু আছে, সেটা বাংলাদেশে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের ওই প্রোটোকল এইটা ওইটা সেটা কি কি সব লিখছিলেন। এবং বিশেষ করে বিডি নিউজে এক ভদ্রলোক লিখেছিলেন, নাম কি নাদিম বাবুর নাম কি, নাদিম মাহমুদ, তার লেখাটা নিয়ে আবার অনেকেই সামনে আসার চেষ্টা করেছেন। আমার সাথে আমেরিকায় আমার অনেকেরই কথা হচ্ছিল, তার লেখায় অনেকেই কনভিন্স। আবার আরেকটা ডাক্তার শাওন নাকি, তার কথা অবশ্য আমি সেদিন খুবই বলেছি, কারণ তার লেখার ধরনটা যা ছিল। তো এইগুলোকে আসলে কোনো লেখা মনে হয়নি, অনেকেই খুব আস্থা রেখেছেন এই লেখাগুলোর উপরে, কারণ বাস্তব বিষয়টা এইরকম না। কারণ বইতে যাই থাকুক না কেন, বিধিতে যাই থাকুক না, রীতিতে যাই থাকুক না কেন, সবসময় সব কিছু করা যায় না। এখন ধরেন যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র অনেক কিছুই আছে, তো সেইভাবে আসলে রাষ্ট্র চালানো যায় না। হ্যাঁ, এই ব্যাপারগুলো হয় পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে।
কি বলি যে একটা বিধি রীতি তৈরি করা হয়, কিন্তু ওনারা যেহেতু একই সাথে মানে এই যে লেখা তৈরি হয়ে গেল, লেখা প্রকাশ পেয়ে গেল অমক পত্রিকায়, তমক অনলাইনে, এই হচ্ছে সেই হচ্ছে, তখনই মনে হলো এটার মধ্যে একটা ঝামেলা আছে। শুধু একটা জিনিস বুঝতে, এই অনেকেই কিন্তু এই ব্যাপারটাই বুঝতে পারছিলেন না। আমি অনেকের সাথে কথা বলে দেখছিলাম, তারা গণস্বাস্থ্যের অতীত কর্মকাণ্ড নিয়ে, তারা অমকের এই কর্মকাণ্ড নিয়ে, তারা এই বিষয় নিয়ে, কেউ লিখছেন ইয়েতে যে আমি কনভিন্সড যে এটা হওয়া উচিত না, গণস্বাস্থ্যটা ভুল করছে, অমক এটা করছে। তা আমি কিন্তু এখনও গণস্বাস্থ্যের পক্ষে, বা এই কিটটা ভালো না মন্দ সেটার পক্ষে, সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রক্রিয়া এটাকে একটা প্রতিহত করার প্রবণতা তৈরি হয়েছিল, সেটা অবশ্যই খুবই 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 একটা খারাপ প্রবণতা, এবং এটা আমাদের দেশে একটা বড় একটা বাজে প্রবণতা। এই যে ফাইনালি কি, এটা তো মানে এটাকে বাদই দেওয়া হলো না, ওই যে তারা যেটা বলেছিলেন কি একটা ই ব্যতি রেখেই, নিউজটা কোথায় আছে, জায়গা আছে হয়তো, যেটা হচ্ছে এখন তো ডাইরেক্ট দুটো প্রতিষ্ঠানেরকে অনুমতি দিয়েছে এটা পরীক্ষার জন্য। তো গণস্বাস্থ্য অবশ্য বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা এটা টেস্ট করতে চায়, এবং কিন্তু ডাইরেক্ট এই অনুমতিটা দিয়েছে, সিআরওর দ্বারস্থ হতে হচ্ছে না। হ্যাঁ, তো সেটাই যে কিছু কিছু সময় আসে যে যেটা হচ্ছে যে এটা হতেই পারে, যতগুলো স্টেপ আছে ওষুধ প্রশাসন চাইলে বা কেউ চাইলে, অনেক প্রতিষ্ঠানে আছে সবগুলোকে একসাথে এক করে এটা ইমিডিয়েট, যদি টেকনিক্যাল কোনো সমস্যা থাকে, যে টেকনিক্যাল একটা টেস্টের জন্য আমার 8 ঘন্টা লাগবে বা 16 ঘন্টা লাগবে, এর বাইরে আর কিছুই তো হওয়ার কথা না, মানে দ্রুতই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা ভালো, এটা মন্দ, বা এটা চলবে না, এটা বাদ দাও। হ্যাঁ, তো সেটা হয়নি। এমনকি আমরা এও তো দেখলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা বের হচ্ছে, কি বলে ওই ভ্যাকসিন, ওরা একটা গবেষণা করে মোটামুটি ভালো ফল পাচ্ছে, সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেইটাই আমাদের টেলিভিশন ইংল্যান্ডের এক ভদ্রলোকের সাথে যোগাযোগ করলেন, তিনি কিন্তু এই কথাও বললেন যে আরে আচ্ছা ঠিক আছে, আমি তো আচ্ছা ঠিক আছে, আপনার সাথে একটু পরে ই করছি আলোচনা। তো যেটা হচ্ছে কি যে যে তিনি কিন্তু বললেন যে ওই ভদ্রলোক যে কেউ কেউ প্রোডাকশনেও চলে গেছেন, এখন প্রোডাকশনে চলে গেছেন, মানে এখনো কিন্তু এটা অ্যাপ্রুভ হওয়া কিছুই হয় নাই, তার মানে কিছু এগিয়ে থাকা, কিছু কিছু বিষয় এগিয়ে থাকে। হ্যাঁ, তাতে হয়তো কিছু টাকা ওদের নষ্ট হবে, কিছু কোম্পানির টাকা নষ্ট হবে, কিন্তু তার মধ্যে সম্ভাবনা দেখেছে বলেই তারা কিছু অ্যাডভান্স হয়েছে। যদি সম্ভাবনা না থাকলো তাহলে এটা হয়তো আর হতো না। তো এইভাবেই হয় আর কি, যে অনেক সময় সব কিছু মেনে, নিয়ম মেনে, বিধিতে বা রীতিতে যা আছে সেই পদ্ধতিতে চলে না, সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করছিলাম। তো আর আছে এখানে একজন লিখেছেন অজন্তা ইসলাম, এগুলো জানা কথা, আর কি মেসেজ দিতে চান, দিয়ে ফেলুন চুলায় রান্না। না, আমি তো ভাই আপনাকে আটকে রাখি নাই, আর আমি জানি না কোনটা জানা কথা, গণস্বাস্থ্যেরটা হয়তো জানা কথা। আমি তারপরেও যে বিষয়টা আমি, যে অ্যাঙ্গেলটা আমি দেখার চেষ্টা করছিলাম, সেটা নিশ্চয়ই খুব জানা কথা হতে পারে। আর যেটা হচ্ছে যে কোনো মেসেজ ওই অর্থে দিতে চাই না, সেটা প্রথমেই বলেছি, আপনি প্রথম থেকে শুনেছেন কি না। আসলে আমি যেটা চাই, ওই যে বললাম, নাম দিয়েছি হচ্ছে কি যেন, ভিডিও ডায়েরি, যে দিনে যা যা লিখে ফেলতে পারতাম, তো সেটা রেকর্ড করে রাখলাম আর কি, যে একটা দিনে যা ভাবলাম, যা করলাম, সেটা রেকর্ড করে রাখলাম। এখন যেমন ডায়েরি লিখলেও এটা কেউ পড়তেও পারে, নাও পারে, ছুঁড়েও ফেলতে পারে, দেখার ব্যাপারটাও তাই, কেউ দেখতেও পারেন, কেউ নাও পাতেন। আচ্ছা, আমাদের ইসলামে আরাফাত টাকা দেবে, যাই হোক, এটা টাকাটা খুব বড় ব্যাপার না আর কি। আরাফাত ভাই টাকা দেবেন, এটা তো পরের ব্যাপার আসছে, একটা টেস্টের জন্য আর কতটুকু কী কী দরকার হতো আর কি, কারণ ওদের তো মূল যে ব্যাপারটা সেটা তো চলেই এসছে, যার কিটটা তৈরি করে ফেলছেন, অর্থাৎ এর প্রোটোটাইপটা হয়ে গেছে। হ্যাঁ, এখন সেটা টেস্ট হলে ম্যাস প্রোডাকশন, এখন ম্যাস প্রোডাকশন যদি তার আগে তো অ্যাকসেপ্ট করতে হবে এটা চলবে কি। আচ্ছা ঠিক আছে, এটা আমার মনে হয় অনেকক্ষণ কথা বললাম, এখন যেহেতু কিছু মতামত এসছে, এগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, ধান কাটা নিয়ে কিছু বলেন, এটা কি নতুন সংস্কৃতি শুরু হয়েছে? যাই, ধান কাটা নিয়ে আমি আর কি বলবো। ধান কাটা নিয়ে একটা বলতে পারি যে একটা অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল, আমাদের দেশের এক বিজ্ঞ সাংবাদিক বলছিলেন ধান কাটা একটা হচ্ছে, এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা কিভাবে ছাত্ররা করছেন, এটা তো একটা জানাশোনার ব্যাপার আছে। তো আমি একটু বলতে চাই যে ধান কাটা আসলে খুব একটা টেকনিক্যাল বিষয় না।
তো ধান কাটা হচ্ছে, ধানগুলো একটু খুব গোছা গোছা থাকে, একটা একা বাম হাতে ধরতে হয়, ডান হাতে কাঁচি দিয়ে নিচে কাটতে হয় আর কি, কেটে তারপরে পাশে রাখতে হয়। এবং মোটামুটি কয়েকটা হয়ে গেলে আবার আরেকটা ধানের কোনো দিয়ে মানে একটা গোছা দিয়ে ওটাকে বাঁধতে হয়, বেঁধে সারি সারি রাখতে হয়। তো ধান কাটায় যেটা হয় যে সেটা হচ্ছে যে একটু ধানের ইগুলো কিন্তু ধারালো, এবং যে কারণে একটু ফুলাতা শার্ট টার্ট পরে ধানটা কাটা উচিত। তো না হলে গাটা কিন্তু কেটে যেতে পারে। আর জোশের বসে যে আমি অন্যের ধান কেটে দিচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, সেখান থেকে জোশ বেশি থাকতে পারে, সেক্ষেত্রে পরে একটু বেশ কষ্ট হবে এই ধান কাটার এই এই জায়গায়। কিন্তু ধান কাটা এমন কোনো টেকনিক্যাল ব্যাপার, ধান কাটা বলেন, পাট কাটা বলেন, এমনকি পাটে জাগ দিয়ে তারপর যে বের করা, ওই কি বলে, ওই পাটগুলো আঁশটা বের করে নেওয়া, সেটাও খুব কঠিন কাজ না। এটা দুই রকমই হয়। কিছু অঞ্চলে একসাথে এক গোছা নিয়ে প্রথমে বাড়ি দিয়ে একটু নরম করে ভেঙে ফেলে একটা ফেলে দেওয়া, আবার কোনো কোনো জায়গায় একটা একটা করে হয়। তো একজন দুইজন সিনিয়র সাংবাদিক বা আরও কেউ কেউ দেখছিলাম এই বিষয়টা না জানা। হ্যাঁ, ধান চাষের প্রক্রিয়াটা অবশ্যই টেকনিক্যাল বিষয়, কাটাটা খুব টেকনিক্যাল বিষয়। আর যদি মনে করেন যে কেউ কেউ গ্রামের যারা আছেন আশেপাশে ধান কাটবে, গ্রামেই যেহেতু তারা আছেন, তাদের জন্য তো এটা খুব জটিল কিছু না। বাপদাদা ধান কাটা দেখেছেন, নিজেও ধান হয়তো কখনো কখনো শখের বসে কেটেছেন। কারণ বাচ্চাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে আছে আমরা যখন গ্রামে যেতাম ধান কাটার সময়, তো ধান নিজের ইচ্ছেই কিছু কাটতাম, কারণ এই যে ধানগুলো কাটবো সেই ধানগুলো আমার, মানে সেই ধানগুলো পরিবার পাবে না। এই ধানগুলো আবার নিজেই ধানগুলো আলাদা করে রাখতাম, শুকাতাম, কারণ এই ধানগুলো দিয়ে আবার বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার পেতাম, মানে কিনতাম। তো এই কারণেই মনে হচ্ছে যে ধান কাটাটা ওইরকম কঠিন না। হ্যাঁ, তো আচ্ছা, এরপরে আচ্ছা, এই মহামারী শেষ কোথায়? এই মহামারী শেষ কোথায় সে তার বলতে পারবো না। তো মানে এটাতে আমাকে প্রশ্ন করার কোনো কারণ নাই। তো শেষটা একটু সময় লাগবে। এই মহামারী আসলে যদি কেউ বলে থাকেন যে খুব দ্রুতই শেষ হয়ে যাবে, যে কি একটা দেখলাম মেয়ের কত তারিখে নাকি চলে যাবে, কেউ কেউ আবার ওই কোনো একটা মৌলানার উদ্ধৃতি দিয়ে দিচ্ছেন, কেউ আবার ওই আবার সিঙ্গাপুরের এক গবেষণা করছে, এটা আবার মনে হয় না। এটা চলার কোনো লক্ষণ নাই। এটা গেল। আর ধান কাটার সংস্কৃতি নিয়ে আর একটা, যাই হোক, আমাদের কাঁচা ধান কেটে ফেলা, মন্ত্রীদের বিখ্যাত ধান কাটা, তার পেছনে অনেক লোকজন, অনেক পুলিশ, অনেক মজা করে দেখছে। আচ্ছা, ড্যারিন পারভেজ বিশিষ্ট কবি বগুড়ার, ওরও ধান কাটার অভ্যেস নিশ্চয়ই আছে। দেশীয় অর্বাচীন মানুষের ভিড়ভাট্টা দেখে মনে হচ্ছে তারা বিখ্যাত শিল্পীর কনসার্ট শোনার ও দেখার জন্য মাঠে ময়দানে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি। সেটা একটা খুবই দুর্ভাগ্যজনক। উৎসাহ তো আমাদের এমনি একটু বেশি। আমাদের উৎসাহ তো এরকম যে কোনো পকেট মারকে বা কাউকে যদি প্রহার করা হয়, খুবই অমানবিক কাজ, সেখানেও মানুষ অংশ নেয়, পারলে দুই একটা আঘাতও করে। অবশ্যই পকেট মারি এটা খারাপ জিনিস বা অনেক কিছুই খারাপ জিনিস, তবে এইভাবে যেভাবে নৃশংসভাবে আমরা একটা উৎসবে মেতে উঠি, সেটা সত্যি অমানবিক এবং দুর্ভাগ্যজনক। আচ্ছা, এইটা গেল। তারপরে লকডাউন হচ্ছে ঢিলে ঢিলে কিছু জায়গায় চাপাচাপি ভিড়। এটা আসলে সব জায়গায় চাপাচাপি ভিড়। সেটা তো আসলে সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা সরকার নেয়নি। এবং কেন সরকার নিচ্ছে না, সরকার এত লোকজন এত কিছু বুঝতে পারছে না, এটা ফাইনালি তো সরকারকেই এই জায়গা থেকে বুঝতে হবে। বিষয়টা তো তাদেরকেই ভাবতে হবে যে কেন তারা এই ভিড়ভাট্টা ঠেকানোর জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো করছে না। হ্যাঁ, মোটামুটি আমার আজকের যা ভাবনা, আমার মনে হয় সবগুলোই ছিল। আর হচ্ছে একটা একটু আসি, সেটা আমি একটা ফেসবুকে আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বিভিন্ন টেলিভিশন রেডিওতে ইসলাম ধর্ম নিয়ে অনুষ্ঠান হয়। এই সকল অনুষ্ঠানে অনেক সময় অনেক ধর্মকে নিয়ে কটাক্ষ করা হয়, এমন কিছু প্রসঙ্গে উপস্থাপন করা হয় যা অনুচিত। কর্তৃপক্ষের এই বিষয়ে নজর দেওয়া উচিত। এছাড়া বিভিন্ন পত্রিকায় ধর্ম নিয়ে কিছু লেখা প্রকাশ করা হয়, উচিত নয়। সংশ্লিষ্ট সম্পাদক
এই বিষয়ে দেখবেন আশা করছি। তো যাই হোক, অনেকেই মতামত দিয়েছেন, তো কেউ কেউ তো এই কথার আচ্ছা, একজন লিখেছেন সেই কথার সাথে একমত নয়, ধর্ম কি জীবনের কোনো অংশ না? আমার মনে হয় সবই থাকা দরকার। অবশ্য উনি ব্যাপারটা বুঝতে পারেননি। আমি বলেছি যে অন্য ধর্ম নিয়ে যে কটাক্ষ করা হয় সেটাও উচিত না, এবং অপ্রাসঙ্গিক কথা বলা উচিত না। আবার মারুফ কবি লিখেছেন তাই বুঝি, তো এছাড়া পুরো সময় করবেটা কি? তার মানে উনি বুঝাতে চেয়েছেন অন্যকে সমালোচনা করা বা ইত্যাদি হচ্ছে তাদের মূল লক্ষ্য। অলোক বসু অলোকদা লিখেছেন এসব বলে আর কি হবে। মনির আক্তার লিখেছে একমত। আচ্ছা, এখানে আমার ওই যে বললাম যে এখানে নেটওয়ার্কের একটু আমার ইয়েতে সমস্যা হচ্ছে পিসিতে। তো যাই হোক, একজন আবার জানতে চেয়েছিলেন যে এটা সুনির্দিষ্ট করে বললে কি হয়, সেটা আমি এখানে পাচ্ছি না এখন কমেন্টটা। যেমন আমি কালকেই একটা চ্যানেলে দেখছিলাম, একজন বলছিলেন যে ইসলামে নারীর যে কে সম্মান দেওয়া, এটা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন যে খুব অমানবিক একটি বিষয়, নিঃসন্দেহে অমানবিক বিষয়। হিন্দু ধর্মে একসময় ছিল সতীদাহ প্রথা, সেটাকে সে তুলনা করতে চাচ্ছিলেন, তুলনা করে সেটাকে অনেক বেশি মানে এমনভাবে বলছিলেন যে অনেকটা হিন্দু ধর্মের উপরেই এটা দেওয়ার চেষ্টা করছে। তবে এটা একটু ওনার জানা উচিত ছিল যেখানে হিন্দু ধর্মের যারা, তারাই কিন্তু সে রাজা রামমোহন বিদ্যাসাগর, তারা কিন্তু এই প্রথাটা রোধ করেছেন এবং সেখানে অন্য কোনো ধর্মের লোক গিয়ে করেননি। তার সাথে ব্রিটিশ শাসন আমল, ব্রিটিশ সরকার এখানে সাপোর্ট দিয়েছেন। আর এই সতীদাহ প্রথা অনেক আগে ছিল, আবার কিছু অঞ্চলে ছিল, কিছু অঞ্চল ছিল না। এটি একটি সনাতন ধর্ম যেহেতু একটি লোকজ একটি ধর্মের, অনেক রকম বিষয়ের মধ্য দিয়ে এটা যাচ্ছে। তবে যাই হোক না কেন, এটা তার ব্যাপার, তার ধর্মের ব্যাপার। আরেকটি ধর্মে হয়তো আরেকটি ব্যাপার পাওয়া যাবে, ভালো একটি মন্দ। তো এইটা সহ যেহেতু এটা টেলিভিশনে বলা হচ্ছে, সেই কারণে আমি বলছি। এরকম প্রচুর উদাহরণ আছে যেটা রেডিওতেই বা টেলিভিশনেই, যে পহেলা বৈশাখ নিয়ে কটাক্ষ করা বা নারীকে নিয়ে কটাক্ষ করা। এমনও আমি শুনেছি যে নারীদের মোটরসাইকেলের পেছনে ওঠাও, যদি সে বোরকা পরে থাকে বা এই পরে থাকে, তাহলে সেটা উচিত হবে না। কারণ হচ্ছে এতে কি বলি যে যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার বেআব্রু মানে হওয়ার সম্ভাবনা আছে, অতএব তার মোটরসাইকেল ওঠা উচিত হবে না। তো এইটা আমাদের সামগ্রিক সমাজ বাস্তবতার সাথে এই বিষয়টা যায় না, এই কথাগুলো। কারণ আমার পাশাপাশি যেমন আজকে একটা টেলিভিশনে একটা দেখলাম প্রমোশনাল, যে বর্তমান প্রধানমন্ত্রীকে এই করার জন্য, যে একজন নারী যে এখন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, একসময় তার মা রিক্সার হুড খুলেও যেতে পারেনি, তাই না? তো এটাই বাস্তবতা, নারীরা এগিয়ে যাবে, মোটরসাইকেল চালাবে, আর সেখানে একটি তার স্বামীর পেছনে মোটরসাইকেলে উঠতে পারবে না, বিকজ যদি মোটরসাইকেলটা পড়ে যায় বা কোনো কারণে বাতাসে যদি, এটাও বোধহয় বলেছিল, যদি বোরকার একটু এদিক ওদিক হয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, তো সেইটা বলা হয়। এই আপনারা যদি একটু টেলিভিশনের, আমার মনে হয় আর্কাইভেও দেখতে পারবেন, তো একটা রেডিওতে খুবই অন্য মানে যাচ্ছে তাইভাবে বলতো। তো আমি একবার চেষ্টা করেছি ওই রেডিও রেকর্ডেড ওই জিনিসগুলো পাওয়া যায় কিনা, সেটা অবশ্য পরে পাইনি, এখন আর তারপর আর আগ্রহ হয়নি। কারণ এটা আসলে আলোচনার খুব বিষয় ছিল না, যে ধর্মর এই ব্যাপারগুলো, যে আমাদের একটু প্রগতি বিরোধী যে একটা অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার, সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ ছিল না। কিন্তু যেহেতু এই করোনাকালীন পূর্বে তারা যে কাজগুলো করেছেন, সেটা নিয়েই আসলে অনেকেই প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদটা এখনও অব্যাহত আছে। এবং তারা কতগুলো এমন সব কথা বলেছেন যার ফলে অনেকেই হয়তো, যাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতেও চায়নি, বলার প্রয়োজনও বোধ করেনি, তাদেরকেও এই কথাগুলো বলতে হয়েছে। এই আর কি। তো অনেকক্ষণই বোধহয় কথা বললাম। আজকের আমার এইটুকুই, মানে আজকে তো দিনটা এখনো রয়ে গেছে, দেখা যাক এরপরে আজকের দিনটা কোথায় গিয়ে মানে শেষ হয়। যদি আবার কালকে এই ডায়েরি ফর্মে আসি, তাহলে একরকম বিচ্ছিন্ন বিভিন্ন রকম, আর বিষয় ফর্মে আসলে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। অনেকেই দেখছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ যে শুনছেন। তো যেহেতু একান্তই নিজের কথা, নিজের জন্যই প্রথমত, কিন্তু তারপরে যখন লাইভে প্রচার হচ্ছে তখন অন্য কেউ শুনবেন, এটা তো প্রত্যাশা থাকেই।
তো সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকুন। আশা করছি কালকেও আবার 9টায় দেখা হবে। ধন্যবাদ।